আলোচনা করতেছি ইউনিট 9 নিয়ে। এখানে পিস অ্যান্ড কনফ্লিক্ট নামে এই ইউনিটটা পাবো। এই ইউনিটের লেসন 2 নিয়ে আলোচনা করব, দ্য ওল্ড ম্যান অন দ্য ব্রিজ। এটি একটা শর্ট স্টোরি, লিখেছিলেন আর্নেস্ট হেমিংওয়ে, বিখ্যাত একজন রাইটার। তিনি এই শর্ট স্টোরিটা লিখেছিলেন 1938 সালে। এই 1936 থেকে 1939 পর্যন্ত স্পেনে যে সিভিল ওয়ার চলে, এই স্পেনের সিভিল ওয়ারকে কেন্দ্র করেই এই ঘটনাটা লেখা বা এই শর্ট স্টোরিটা লেখা। আমরা চলো প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করি। বলছে অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটেকেল, একজন বৃদ্ধ লোক, চিকন চশমা পরিহিত, অ্যান্ড ভেরি ডাস্টি ক্লোথ, খুবই নোংরা কাপড় পরিহিত। তাহলে খুবই নোংরা কাপড় পরিহিত এবং একটা স্টিলের চিকন চশমা চোখে একজন বৃদ্ধ লোক স্যাড বাই বসেছিল। এই যে পাশে অর্থে আমরা প্রিপোজিশন ব্যবহার করি কি, বাই। দ্য সাইড অফ দ্য রোড, রোডের পাশে। দেয়ার ওয়াজ আ ফ্যান্টন ব্রিজ, একটা ঝুলন্ত ব্রিজ ছিল। ফ্যান্টন ব্রিজ মানে কি, রড সিমেন্টের গাঁথুনি দিয়ে ব্রিজ এমনটা নয়, একটু ঝুলন্ত টাইপের, ঠিক আছে। দেয়ার ওয়াজ আ ফ্যান্টন ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীর উপরে একটা কি ছিল, ঝুলন্ত ব্রিজ ছিল। অ্যান্ড কার্টস মানে হচ্ছে মালবাহী গাড়ি। কার্টস মানে কি, মালবাহী গাড়ি, যেগুলোতে আমরা কি করি, বিভিন্ন ধরনের পণ্য বহন করি, সেটাকে কার্টস বলা হয়। ট্রাকস অ্যান্ড মেন, ওয়েমেন অ্যান্ড চিলড্রেন ওয়ার ক্রসিং ইট, কি করতেছিল, ক্রস করতেছিল। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, সেখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল নদীর উপরে এবং মালবাহী গাড়ি, ট্রাক, মহিলা, পুরুষ এবং বাচ্চারা এটা ক্রস করতেছিল। দ্য মিউল ড্রাউন কার্টস, মিউল মানে গাধা, হ্যাঁ, বা খচ্চর বলতে পারো। মিউল ড্রাউন কার্টস, ড্রাউন মানে কি, টানা। ড্র আমরা জানি, ড্র মানে কি, টানা। ড্র এর সিনোনিম কি, আমরা ড্র এর অর্থ কি জানি, টানা। তাহলে এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন। তাহলে বলছে দ্য মিউল ড্রন কার্টস স্ট্যাগার্ড আপ, স্ট্যাগার্ড আপ মানে কি, উপরে ওঠা। দ্য স্টিপ ব্যাঙ্ক from the breeze with soldier helping push against the spokes of the wheels। তাহলে বলছে খচ্চর টানা মালবাহী গাড়ি, স্ট্রাগেড আপ দ্য স্টিপ ব্যাঙ্ক মানে ঢালু যে ব্যাঙ্কটা। স্টিপ ব্যাঙ্ক বলতে এখানে খাড়া ব্যাঙ্কের কথা বলছে। ব্যাঙ্ক মানে কি, আমরা জানি তীর। এই খাড়া তীরের উঠতেছিল ফ্রম দ্য ব্রিজ, কোথা থেকে, ব্রিজ থেকে। তার মানে একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে উপরের দিকে খাড়াভাবে উঠতেছিল। উইথ সোলজার হেল্পিং, তার পেছনে কি ছিল, সোলজাররা ছিল, সৈনিকেরা ছিল, যারা হেল্প করতেছিল ওই গাড়ির চাকার যে স্পোকগুলো আছে, স্পোকগুলো ধরে ঠেলতেছিল, ঠিক আছে। দ্য কার্স গ্রাউন্ড আপ, দ্য ট্রাকস গ্রাউন্ড আপ, ট্রাক কি করলো, উপরে উঠলো। অ্যান্ড অ্যাওয়ে এবং গেল, হেডিং সামনে গেল। আউট অফ ইট অল, সব কিছু পেরিয়ে সামনে এগিয়ে গেল। অ্যান্ড দ্য পিজেন্ট, আমরা জানি ফার্মার মানে কৃষক। এই ফার্মার্স এর সিনোনিম কি, পিজেন্ট। কৃষকেরা প্লোডেড মানে কি, সামনে এগোনো। ওয়াক বলি না আমরা, ওয়াক, এই ওয়াকের সিনোনিম কি, প্লোড। এর পাস্ট ফর্ম কি, প্লোডেড। And the peasant plodded along in the angle deep dust, তার মানে তাদের গোড়ালি পর্যন্ত কাদায় ঢুকে আছে। এই কাদায় পেরিয়ে আস্তে আস্তে তারা কি করতেছিল, সামনে এগিয়ে যাচ্ছিল কৃষকেরা। বাট দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইদাউট মুভিং, কিন্তু বৃদ্ধ লোকটা ওই ব্রিজের পাশেই দাঁড়িয়েছিল, কি রাস্তার পাশেই দাঁড়িয়েছিল, বসেছিল চুপচাপ, সে একদম নড়ানড়ি করতেছিল না। সবাই দৌড়াচ্ছিল কারণ যুদ্ধ লেগে গেছে, কিন্তু সবাই যখন যুদ্ধকে ভয়ে এড়িয়ে যাচ্ছে দৌড়াচ্ছিল, কিন্তু এই লোকটা স্টপিং ভাবে মানে একদম স্টপ হয়ে আসছিল। হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার, আমরা দেখি টু ডট ডট টু সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি এতই অর্থে, নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য। বলছে সে এতই দুর্বল ছিল যে একটু আগে এগুতে পারতো না। এরপরে আমরা একটু আসছি পরের লাইনে, কি বলছে, ইট ওয়াজ মাই বিজনেস, এটা আমার কাজ ছিল। ইট ওয়াজ মাই ওয়ার্ক বলতে পারো। তাহলে ইট ওয়াজ মাই জব, ইট ওয়াজ মাই বিজনেস
টু ক্রস দ্য ব্রিজ, এই ক্রস এখানে ভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। ক্রস মানে কি অতিক্রম করা, তাহলে ইট ওয়াজ মাই বিজনেস, এটা আমার কাজ ছিল, টু ক্রস দ্য ব্রিজ, ব্রিজটাকে পেরিয়ে যাওয়া বা ব্রিজ অতিক্রম করে যাওয়া, এক্সপ্লোর এবং অনুসন্ধান করা, আমরা সার্চ বলি, এই সার্চের সিনোনিম কি হবে? এক্সপ্লোরস, ঠিক আছে। সার্চ দ্য ব্রিজ হেড মানে কি ব্রিজের সামনে দেখা, ব্রিজের সামনে দেখা, বেয়ন্ড ব্রিজের সামনে দূরে দেখা, অ্যান্ড ফাইন্ড আউট খুঁজে বের করা, টু হোয়াট পয়েন্ট দ্য এনিমি হ্যাড অ্যাডভান্সড, অ্যাডভান্স মানে কি ফরওয়ার্ড, অ্যাডভান্স সামনে এই গুণে অর্থে ব্যবহার করা হয়। তাহলে বলছে আমার কাজ ছিল ব্রিজ অতিক্রম করে অনুসন্ধান করা যে ব্রিজের সামনে অনেক দূর পর্যন্ত কত দূর শত্রুরা সামনে অগ্রসর হয়েছে। আই ডিড দিস, আমি এটা করেছিলাম, অ্যান্ড রিটার্নড ওভার দ্য ব্রিজ, তার মানে কি বলছে আমি ওই মাথায় গেছি, গিয়ে দেখছি কোথায় শত্রু আছে কিনা, এরপরে আমি আবার ব্রিজের ফিরে আসছি। এরপরে বলছে দেখো দেয়ার ওয়ার নট সো মেনি কার্স, তখন খুব বেশি কি ছিল না, গাড়ি ছিল না। নাও বলছে তখন বা এখন খুব বেশি গাড়ি ছিল না। অ্যান্ড ভেরি ফিউ পিপুল, খুবই নগণ্য পরিমাণ লোক অন ফুট পায়ে হেঁটে যাচ্ছিল, বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার, কিন্তু বৃদ্ধ লোকটা তখনও সেখানে বসে ছিল। দেখো যুদ্ধ লাগুক আর না লাগুক, যুদ্ধের বিভীষিকা সম্পর্কে আমরা সবাই অবগত, যুদ্ধ কতটা করুণ পরিণতি নিয়ে আসে আমরা গল্পটা শেষ করলে বুঝতে পারবো। হোয়ার ডু ইউ কাম ফ্রম আই আস্কড হিম, এই যে আমরা এই অংশটুকু পড়বো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ন্যারেশনে এটা 3 বার ছিল 3টা বোর্ডে, সো এটা কেয়ারফুলি দেখো। হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি আপনি কোথা থেকে আসছেন? আই আস্কড হিম, তার মানে এটা যেহেতু ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউয়ে লেখা, এই জন্য রাইটার বলতেছে, রাইটার অর্থাৎ সৈনিকের ভূমিকা পালন করতেছে, বলতেছে আপনি কোথা থেকে এসেছেন? ফ্রম স্যান কার্লোস, হি সেড অ্যান্ড স্মাইল, সে হেসে উত্তর দিল যে স্যান কার্লোস থেকে আসছি। দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, নেটিভ মানে কি আমরা স্থানীয় বলি, যার সিনোনিম হিসেবে কি বলতে পারি আমরা? লোকাল, কি বলতে পারি? লোকাল, ঠিক আছে। ন্যাশনাল এর অ্যান্টোনিম হিসেবে আমরা ব্যবহার করি ফরেইন, ফরেইনার, তাই কি না? তাহলে দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, এটা ছিল তার স্থানীয় শহর বা নিজের শহর। অ্যান্ড সো তাই ইট গেভ হিম প্লেজার টু মেনশন ইট, মানে এটা বলতেই সে একটু কি আনন্দ বোধ করলো। অ্যান্ড হি স্মাইল, এবং সে হেসে দিল। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, হি এক্সপ্লেইন, সে ব্যাখ্যা করে বলল যে আমি পশু পাখির যত্ন নিচ্ছিলাম। ও আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, ও আচ্ছা এ কথা বললাম আমি না বুঝেই, তার মানে কোনো বৃদ্ধ লোকের সঙ্গে আমি কথা বলতেছি, আমি তাকে কিছু জিজ্ঞাসা করছি, সে উত্তর দিছে কিন্তু আমি বুঝতে পারি নাই, তখন আমি কি বললাম? ও আচ্ছা। তাহলে ও এটা দ্বারা আমরা কি করি? রেসপন্স করি, তাই কি না? কোনো কিছু রেসপন্ড করি, বুঝতে পারছো বিষয়টা? পরের অংশে আসি। ইয়াস হি সেড, সে বলল হ্যাঁ। আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, আমরা জানি ইউ সি ইউ নো এগুলো অভয় দেওয়ার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এক্সট্রাভাবে তোমাকে ইনশিওর করতেছে এমন অর্থে ব্যবহার হয়। বলছে অবশ্যই আমি সেখানে ছিলাম, পশু পাখির যত্ন নিচ্ছিলাম। আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ স্যান কার্লোস, আমি স্যান কার্লোস শহর থেকে আসার সর্বশেষ ব্যক্তি। তার মানে এই বৃদ্ধ লোকটা তার শহর ছাড়তে চাচ্ছিল না, কিন্তু যখন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি তাকে এই শহর ছেড়ে আসতে হয়েছিল। হি ডিড নট লুক লাইক আ শেফার্ড নর আ হার্টসম্যান, তাকে মেষপালকের মতো লাগতেছিল না অথবা রাখালের মতো লাগতেছিল না। শেফার্ড মানে মেষপালক, হার্টসম্যান মানে হচ্ছে রাখাল, এই দুটো একে অপরের সিনোনিম কিন্তু। তাহলে তাকে না লাগতেছিল মেষপালকের মতো, না লাগতেছিল রাখালের মতো। অ্যান্ড আই লুকড অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লোথ, আমি তাকিয়ে রইলাম। কোথায় তাকিয়ে রইলাম? তাহলে লুক অ্যাট মানে কি? তাকানো, তাই কি না? লুক অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লোথ, তার নোংরা যে কালো
জামাগুলো রয়েছে সেগুলোর দিকে তাকিয়ে রইলাম। অ্যান্ড হিজ গ্রে ডাস্টি ফেস, এবং তার নোংরা ধূসর মুখমণ্ডলের দিকে, চেহারার দিকে। হিজ স্টিল রিমড স্পেকটেকলস, এবং তার কোন দিকে তাকিয়ে রইলাম? ওই চশমার দিকে। এরপরে বলছে সেইট হোয়াট অ্যানিমেলস ওয়ার দে, এবং আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ওই যে প্রাণীগুলোর কথা বলতেছেন এইগুলো কোন ধরনের প্রাণী ছিল? তখন তিনি উত্তর দিলেন, দেখো ভেরিয়াস অ্যানিমেল, বিভিন্ন ধরনের প্রাণী। হি সেইড অ্যান্ড শোক হিজ হেড, এবং তিনি মাথা নাড়ায় বললেন যে বিভিন্ন ধরনের প্রাণী, এভাবে মাথা নাড়িয়ে বললেন। আই হ্যাড টু লিভ দেম, আমাকে সেগুলোকে রেখে আসতে হয়েছিল। দেখো আমরা এই যে হ্যাড টু, এটা মডাল ভার্ব, তাই না? আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আমরা কখন ব্যবহার করি তোমরা জানো যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বাধ্যতামূলক বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই কি না? তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু করতেই হবে, যাইতেই হবে, খাইতে হবে। তার মানে তিনি আসতে চাচ্ছিলেন না, কিন্তু তাকে আসতে হয়েছিল। আই হ্যাড টু লিভ দেম, তাদেরকে রেখে আসতে হয়েছিল। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ, এবার রাইটার বলতেছে যে আমি ব্রিজটার দিকে দেখতেছিলাম। দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি অফ এব্রো ডেল্টা, এব্রো ডেল্টার আফ্রিকার মতো একটা দেশ, দেখতে আফ্রিকার মতো একটা অঞ্চল। and wondering how long now it would be before we would see the enemy, বলছে wondering, এবং আমি wondering আশ্চর্যের সঙ্গে ছিলাম। how long now, আর কত দূর এখন, it would be সময় লাগবে, before we would see the enemy, বলছে শত্রুকে দেখার আগ মুহূর্তে পর্যন্ত বা আগে আর কতটুকু সময় লাগতে পারে। and listening, এবং আমি শুনতেছিলাম all the while, সব সময়, for the first noise, আমি প্রথম শব্দটা শোনার জন্য একদম কান পেতেছিলাম, চুপচাপ সতর্কভাবে ছিলাম। that would signal, এর যেটা সংকেত প্রেরণ করতো, দ্যাট ইভার স্থায়ী, মিস্টেরিয়াস মানে কি রহস্যজনক, ইভেন্ট ঘটনার, কল কন্টাক্ট মানে ওই দিক থেকে একটা সাউন্ড আসবে, যে সাউন্ডটা আমাকে সংকেত দিবে, একটা স্থায়ী সংকেত দিবে, একটা রহস্যজনক সংকেত দিবে, বাকি কেউ না বুঝলে আমি বুঝতে পারবো। অ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টিল স্যাট দেয়ার, তাহলে আমি চুপচাপ কান পেতেছিলাম যে কখন একটা সংকেত চলে আসবে যে শত্রুরা আসছে বা আক্রমণ করছে, এমন টাইপের। কেউ রহস্যময় এই শব্দটা কেউ না বুঝলে আমি যাতে বুঝতে পারি, বুঝছো বিষয়টা? হোয়াট অ্যানিমেলস ওয়ার দে, যেহেতু এখন পর্যন্ত শব্দ শুনতে পাই নাই, আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলাম যে কোন ধরনের প্রাণী সেগুলো ছিল। আই আস্কড দে ওয়ার থ্রি অ্যানিমেলস টুগেদার, তারা একত্রে কি ছিল? তিনটা প্রাণী ছিল। হি এক্সপ্লেইনড, তিনি ব্যাখ্যা করে বললেন তিনটা প্রাণী, বা তিনি উল্লেখ করলেন দেয়ার ওয়ার টু গোটস, কি ছিল? তিন ধরনের প্রাণী ছিল, এর মধ্যে দুইটা ছাগল ছিল, একটা বিড়াল ছিল, এবং দেন দেয়ার ওয়ার 4 pairs অফ ফিগুন্স, তার মানে কয়টা ছিল? 4 pairs, 4 জোড়া কবুতর ছিল। হ্যাঁ, কবুতর ছিল। এরপরে দেখো অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, তাহলে মনে রাখবা কত জোড়া কবুতর ছিল? 4 জোড়া কবুতর এবং একটা বিড়াল এবং দুটা ছাগল ছিল। তোমাদের কোশ্চেনে আসতে পারে। অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম, অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, এবং আপনাকে সেগুলোকে ছেড়ে আসতে হলো। কে জিজ্ঞাসা করছে এটা? এটার রাইটার অর্থাৎ সৈনিক জিজ্ঞাসা করছে কাকে? ওই বৃদ্ধ লোককে। ইয়াস বিকজ অফ দ্য আর্টিলারি, আমরা আর জানি আর্টিলারি হচ্ছে গোলান্দাজ, যারা গোলা বারুদ, যেমন আমরা দেখতেছি ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলেরা বিভিন্ন ট্যাঙ্ক কামান নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে, আক্রমণ করতেছে, এদেরকে গোলান্দাজ বলা হয়। ঠিক আছে, তাহলে এই গোলান্দাজদের কারণেই আমাকে এই কাজটা করতে হয়েছিল, বৃদ্ধ লোকটা বলল। দ্য ক্যাপ্টেন টোল্ড মি টু গো বিকজ অফ দ্য আর্টিলারি, এই গোলান্দাজদের কারণে, বিকজ অফ কারণে, এই গোলান্দাজদের কারণে ক্যাপ্টেন আমাকে সেখান থেকে চলে যেতে বলেছিল। অ্যান্ড ইউ হ্যাভ নো ফ্যামিলি, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি কোনো পরিবার ছিল না? ওয়াচিং ফার এন্ড অফ দ্য ব্রিজ,
where a few last cars were hurrying down the slope of the bank. slope মানে ঢাল, slope মানে কি ঢাল, ঠিক আছে। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, ইউ হ্যাভ নো ফ্যামিলি। আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি কোনো পরিবার ছিল না। এই জিজ্ঞাসা করার সময় আমি দেখতেছিলাম ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত, শেষ দূরের প্রান্ত পর্যন্ত দেখতেছিলাম যে তখন সেখানে সামান্য কিছু ফিউ লাস্ট কার্স, সর্বশেষ কিছু গাড়ি ছিল যেগুলো তাড়াহুড়া করতেছিল ডাউন টু দ্য স্লোপ অফ দ্য ব্যাঙ্ক, তীর থেকে নামার মানে ঢালু দিয়ে নামার জন্য তাড়াহুড়া করতেছিল। নো হি সেড, সে বলল না। তার মানে এই বৃদ্ধ লোকের কোনো পরিবার ছিল না। অনলি দ্য অ্যানিমেলস আই স্টেড, আমি উল্লেখ করলাম বা আমি বললাম যে অনলি দ্য অ্যানিমেল, শুধুমাত্র প্রাণী ছিল, শুধুমাত্র কি ছিল প্রাণী ছিল। তা তিনি যখন বললেন যে না কোনো প্রাণী, কোনো ফ্যামিলি ছিল না, ফ্যামিলি মেম্বার ছিল না, তখন আমি বললাম শুধুমাত্র ওই প্রাণীগুলোই ছিল। দ্য cat of course will be all right, তিনি তখন বললেন যে বিড়ালটা সুস্থ হয়ে থাকবে, সব ঠিকঠাক থাকবে, বিড়ালটা ঠিকঠাক থাকবে। A cat can look out for itself, look out মানে কি নিজেকে, নিজের দেখভাল নিজে করা অর্থে আমরা লুক আউট কথাটা ব্যবহার করতে পারি। লুক আফটার মানে দেখাশোনা করা, ঠিক একই লুক আউট। বলছে a cat can look out for itself, বিড়াল নিজের খবর নিজে রাখতে পারবে, নিজের খোঁজ নিজে নিতে পারবে। বাট আই can't think what will become of the others, কিন্তু আমি চিন্তা করতে পারতেছি না, ভাবতে পারতেছি না যে অন্যদের ক্ষেত্রে কেমনটা হবে। তাহলে দেখো, যে বৃদ্ধ লোক যুদ্ধের কারণে গৃহত্যাগ করছে, সে নিজের জীবনের পরোয়া না করে, সে পালানোর চিন্তা ভাবনা না করে ক্লান্ত হয়ে বসে থেকে বারবার চিন্তা করতেছে প্রাণীদের কথা। তার মানে প্রাণীদের সঙ্গে মানুষের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা খুব ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে। আমরা পরের অংশে যাই, আর বেশিক্ষণ লাগবে না। I was watching the breeze, এই অংশটা আমরা পড়লাম তাই না। এরপরে আসি, দেখো এরপরে কি বলছে দেখো। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, দেখো বলছে what politics have you, তাহলে এই যে যুদ্ধ যখন লেগে গেছে একটা যুদ্ধ দেশের মধ্যে তাই না, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন পক্ষে ছিলেন, কমিউনিস্টের পক্ষে না ন্যাশনালিস্টের পক্ষে, তাই না। তখন তিনি বললেন আই অ্যাম উইদাউট পলিটিক্স, হি সেড, তিনি বললেন আমি কোনো রাজনীতি করতাম না। তার মানে একটা দেশে যুদ্ধ লাগলে রাজনীতিবিদরাও যেমন আক্রান্ত হয়, নন পলিটিক্যাল লোকেরাও ঠিক এমনভাবে আক্রান্ত হয়, তাই কি না। এরপরে দেখো আই অ্যাম 76 years old, আমার বয়স 76 মানে 76 বছর বয়স। আই হ্যাভ কাম 12 কিলোমিটার্স নাও, আমি 12 কিলোমিটার চলে আছি। আই থিঙ্ক নাও আই ক্যান গো নো ফার্দার, আমার মনে হয় আমি আর এগুতে পারবো না। দিস ইজ নট গুড প্লেস টু স্টপ, আই সেড। তখন আমি তাকে বললাম, বৃদ্ধ লোকটাকে বললাম যে এটা তো থামার জন্য ভালো জায়গা, নিরাপদ জায়গা নয়। ইফ ইউ ক্যান মেক ইট there are car trucks up the road, বলছে যদি আপনি পারেন এটা করতে, যে রাস্তার উপরে কি রয়েছে, ট্রাক রয়েছে, গাড়ি রয়েছে, where it forks to Tortosa, তাহলে যেটা কোন দিকে অগ্রসর হবে, টর্টোসার দিকে। ফোর্কস অগ্রসর হওয়া অর্থে, যাওয়া অর্থে ব্যবহার হচ্ছে। I will wait a while, আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, he said, আমি কিছুক্ষণ অপেক্ষা করব, হি সেড, তিনি বললেন। অ্যান্ড দেন আই উইল গো, এরপর আমি যাব। হোয়ার ডু দ্য ট্রাকস গো, তখন তিনি আমাকে বললেন যে ট্রাকগুলো কোন দিকে যাবে, গাড়িগুলো কোন দিকে যাবে। আমি তখন উত্তর দিলাম টুয়ার্ডস বার্সেলোনা, কোন দিকে, বার্সেলোনার দিকে। কোন দিকে, বার্সেলোনার দিকে। আমরা জানি স্পেনের একটা বিখ্যাত শহর বার্সেলোনা। আই টোল্ড হিম, আমি তাকে বললাম I know no one in that direction, ওই দিকের আমি কাউকে চিনি না। তাহলে আমি যখন তাকে বললাম যে এই গাড়িগুলো বার্সেলোনার দিকে যাবে, তখন বৃদ্ধ লোক বলল আমি তো ওই দিকের কাউকে চিনি না, ওই দিকে গিয়ে আমি কি করব।
হি সেড, তখন তিনি এই কথাটা বললেন, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ। মানে বৃদ্ধ লোকটা আমি যে তাকে এত ইনফরমেশন দিচ্ছি, এত কথা বলতেছি, এজন্য তিনি আমাকে ধন্যবাদ জানাইলেন। থ্যাংক ইউ এগেইন ভেরি মাচ, আবারও আপনাকে অনেক ধন্যবাদ। এই যে বৃদ্ধ লোক পোলাইটলি বারবার ধন্যবাদ দিচ্ছে। হি লুকড অ্যাট মি ভেরি ব্ল্যাঙ্কলি, তিনি আমার দিকে একদম উদাসীনভাবে তাকিয়ে রইলেন। ব্ল্যাঙ্কলি আমরা এমটিলি বলতে পারি, তাই না? একদম উদাসীনভাবে, অসরভাবে তাকিয়ে রইলেন, অ্যান্ড টায়ার্ডলি, ক্লান্তভাবে। And then said, এরপর বললেন, হ্যাভিং টু শেয়ার হিজ অর ইউ উইথ সামওয়ান, এবং কারোর সঙ্গে যে সে কোনো কিছু শেয়ার করতে পারতিছে, বলতে পারতিছে, এটা করতে পেরে তিনি আমাকে বললেন, দ্য ক্যাট উইল বি অল রাইট, বিড়ালটা ঠিকঠাক থাকবে। তার মানে তিনি বারবার বলতেছে বিড়াল তো ঠিকঠাক থাকতে পারবে, কিন্তু কবুতরের কি হবে বা ছাগলের কি হবে? এরা তো ছাগল মানে তো বুঝো, হ্যাঁ, সকল সমস্যা তারা সৃষ্টি করে, এবং যুদ্ধের মধ্যে তাদের কি অবস্থা হবে এই টেনশন করতেছে। আই এম শিওর there is no need to be unquiet about the cat, বলছে কোয়াইট মানে আমরা জানি শান্ত, কোয়াইট মানে কি শান্ত, এর বিপরীত শব্দ কি আনকোয়াইট, মানে উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই। তার মানে তিনি বলতেছেন যে বিড়ালকে নিয়ে উত্তেজিত হওয়ার বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাট দ্য আদার্স, কিন্তু অন্যদের কি হবে ভাই? নাও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনি কি ভাবতেছেন অন্যদের কি হইতে পারে? why they will probably come through it all right you think so, বলছে why they will probably, তারা সম্ভবত কিভাবে, কেন, come through it all right, কিভাবে তারা খুব ভালোভাবেই বের হয়ে আসতে পারবে। ইউ থিঙ্ক সো, আপনার কি মনে হয় এমনটা তারা এগুলো থেকে বের হয়ে আসতে পারবে খুব সহজে? হোয়াই নট, কেন নয়? আই সেড, আমি বললাম। বলছে ওয়াচিং দ্য ফার ব্যাঙ্ক হোয়ার নাও দেয়ার ওয়ার নো কার্স, আমি কি করলাম, আবার তীরের দিকে তাকালাম, কারণ আমার কাজ হচ্ছে নদীর ওই সীমানায় দেখা যে শত্রুরা আসতেছে কি না। আমি যখন দেখলাম যে কোনো গাড়ি সেখানে নেই, সবাই চলে গেছে, শুধু আমি পড়ে রয়েছি। বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি ওয়েন আই ওয়াজ টোল্ড টু লিভ বিকজ অফ দ্য আর্টিলারি। তাহলে বৃদ্ধ লোকটা তখন বললেন, আমি যখন বললাম যে এরা বেঁচে থাকতে পারবে, এদের কোনো সমস্যা হবে না, তখন বৃদ্ধ লোকটা আমাকে বলল, বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি, কিন্তু গোলান্দাজদের অধীনে এরা কি করবে? গোলাগুলির সময় গোলান্দাজরা যে কাজকর্মগুলো করবে, এদের অধীনে এরা কি করবে? যেখানে আমাকে আই ওয়াজ টোল্ড, পেসিভে আছে, আই ওয়াজ টোল্ড টু লিভ বিকজ অফ দ্য আর্টিলারি, যেখানে গোলান্দাজদের কারণে আমাকে চলে আসতে বলা হয়েছিল। ওরা তো পশু, ওরা কি করবে? ডিড ইউ লিভ দ্য ডোভ কেজ আনলকড, আপনি কি কবুতরের খাঁচাটা খুলে দিয়ে রাখছিলেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম আর কি, আমি জিজ্ঞাসা করলাম, ইয়েস, হ্যাঁ খুলে দিয়েছিলাম। দেন দে উইল ফ্লাই, তখন আমি বললাম তাহলে তো তারা উড়ে যাবে। ইয়েস সার্টেনলি দে উইল ফ্লাই, তারা উড়ে যাবে। বাট দ্য আদার্স, তার মানে বিড়ালের তো চিন্তা নাই, কবুতর তো উড়ে যেতে পারবে, কিন্তু ছাগলের কি হবে? তার মানে আমাদের দেশে যে যখন গৃহযুদ্ধ যদি কখনো আল্লাহ না করুক, তখন আমাদের মতো ছাগলদের কি হবে? যারা টাকা লাখো লাখো কোটি কোটি টাকা ইনকাম করছে তারা তো পালাই যাবে ভাই বিদেশে, কিন্তু আমাদের মতো ছাগলদের কি হবে? বুঝছো বিষয়? আমাদের মতো মানুষদের কি হবে? দেখো এখানে প্রাণীদের কথা বলছে, বাট দ্য আদার্স, অন্যদের কি হবে? ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, হি সেড, বলছে অন্যদের নিয়ে চিন্তা না করাটাই মনে হয় ভালো হবে। তিনি মূলত নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। ইফ ইউ আর রেস্টেড আই উড গো, যদি আপনার রেস্ট হয়ে থাকে তাহলে আমি যেতে পারি আর কি। আমি অনুরোধ করে বললাম, গেট আপ অ্যান্ড ট্রাই টু ওয়াক নাও, বলছে উঠেন এবং হাঁটার চেষ্টা করেন। থ্যাংক ইউ হি সেড, তিনি বললেন যে ধন্যবাদ। গড টু হিজ ফিট, এবং তার পায়ে ওঠার চেষ্টা করলো, দেখো গড টু হিজ ফিট, সে তার পায়ে ওঠার চেষ্টা করলো। সোয়াওয়েড ফ্রম সাইড টু সাইড, সোয়াওয়েড আমরা এদিক সেদিক হেলে ধুলে হাঁটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? সোয়াইড। তাহলে আমরা বলি না সুইপ করছে,
এই সুইপ থেকে আসছে কি সোয়েট, ফ্রম সাইড টু সাইড, এদিক দিক বিদিক ডোলাডুলি শুরু করে দিল। অ্যান্ড দেন সেট ডাউন ব্যাকওয়ার্ড ইন দ্য ডাস্ট, আবার পিছনে কি করলেন, একটু এদিক সেদিক হাঁটতে গিয়ে আবার ধপাস করে ধুলির মধ্যে পড়ে গেল। I was taking care of animals, he said ডালি। ডাল মানে কি জানোই তো, ডাল মানে কি বোকা, নিরস। হ্যাঁ, তিনি বোকার মতো আবার বলল যে আমি পশু পাখির যত্ন নিয়েছিলাম, বাট নো লঙ্গার টু মি, কিন্তু তারা এখন আমার কাছে নেই। I was not taking care of animals, I was only taking care of animal, আমি শুধুই পশু পাখিদের যত্ন নিচ্ছিলাম, প্রাণীদের যত্ন নিচ্ছিলাম। There was nothing to do about him, there was nothing to do about him, বলছে তাকে নিয়ে আর কোনো কিছু করার ছিল না। It was Easter Sunday and the fascists were advancing toward the Ebro, তার মানে এই যে এব্রো নামে যে জায়গাটা আছে, নদীটা আছে, এই দিকে অগ্রসর হচ্ছিল। এই জন্য বলতেছে আমার কাছে আর তেমন কোনো কিছু করার ছিল না, যেহেতু লোকটা আগাইতে পারতেছে না, যাইতে পারতেছে না। বলছে এটা ছিল ইট ওয়াজ ইস্টার সানডে, এটা ছিল বড়দিন, ইস্টার সানডে। দ্য ফেসিস্ট ওয়ার, ফেসিস্ট মানে কি আমরা জানি, ফেসিস্ট মানে কি, ফেসিস্ট মানে হচ্ছে তোমরা যারা বলি ও যারা দেশটাকে কবজা করে রাখে, হ্যাঁ, সেটাকে ফেসিস্ট বলা হয়। Were advancing toward the Ebro. It was a grey overcast day with a low sailing, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, ইট ওয়াজ গ্রে, ইট ওয়াজ গ্রে, ইট ওয়াজ গ্রে, গ্রে মানে কি ধূসর, ওভারকাস্ট মানে সে যাওয়া, ওভারকাস্ট মানে কি ভরে যাওয়া, সে যাওয়া, ডে দিন, উইথ লো সেইলিং মানে কি মেঘগুলো নিচে নেমে গেছে, তার মানে নিচে নেমে আসা মেঘে আচ্ছন্ন একটা ধূসর দিন ছিল এটা। সো দেয়ার প্লেনস ওয়ার নট আপ, এই জন্য প্লেন উঠতে পারে নাই, তার মানে আবহাওয়া খারাপ ছিল, নিচে মেঘ ছিল, মেঘে পুরা আকাশ ঢেকেছিল, এই জন্য এই বৈরী পরিস্থিতিতে প্লেন উঠতে পারে নাই, এই জন্য বম্ব বাস্টিং হচ্ছে না। ফেসিস্ট মানে হচ্ছে স্বৈরশাসক। দ্যাট and the fact that cats know how to look after themselves, বলছে তিনি আবার বলতেছেন যে সত্যি বলতে বিড়াল জানে কিভাবে নিজের খেয়াল রাখতে হয়। was all the good luck, বলছে তাদের জন্য কি ছিল, ভালো, তার বিড়ালটার জন্য একটা ভালো জিনিস ছিল, ভালো সৌভাগ্য ছিল, that the old man would ever have, বলছে তাদের এই যে বৃদ্ধ লোকের জন্য এটা একটা স্থায়ী ভালো সংবাদ ছিল, বাট এটা আর রইল না। ঠিক আছে, এই পর্যন্ত আজকের গল্পটা। ভালো লাগলে আমরা সেকেন্ড ক্লাসে লেসন 3 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।